আসসালামু আলাইকুম সবাইকে মেন্টর খালেদ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা দেন এগেইন পার্সোনাল ইনভেস্টমেন্ট। আমাদের দেশে এক ধরনের হিড়িক পড়ে গেছে হালাল ইনভেস্টমেন্ট অথবা ক্রাউড ফান্ডিং অথবা ক্রাউড ফান্ডিং করে হালাল ইনভেস্টমেন্ট করা। এটা মোটামুটি একটা মার্কেটিং গিমিকে পরিণত হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এই ধরনের বিজ্ঞাপন প্রচুর দেখা যায়, ভিডিও ক্লিপ দেখা যায়, ব্যানার দেখা যায় এবং প্রমোশনও হচ্ছে অনেক। অ্যাকচুয়ালি ক্রাউড ফান্ডিংয়ের কনসেপ্টটা নতুন না, এটা অনেক আগ থেকেই আছে। ছোট ছোট যে ইনভেস্টমেন্টগুলো, এটার আসলে ইনস্টিটিউশনালি ফাইন্যান্সের ভাষায় মিউচুয়াল ফান্ডও বলা যায়, যেখানে অনেক মানুষের কাছ থেকে ছোট ছোট ফান্ড নিয়ে সেটা এমন কিছু জায়গায় ইনভেস্ট করা হয় যেখান থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যায় এবং সেই রিটার্নটা ওই ছোটো ছোটো ইনভেস্টর যারা আছে তাদেরকে আবার ফেরত দেওয়া হয়। এটার পারপাস হচ্ছে ছোট ইনভেস্টরদেরকে বড় কোনো পোর্টফোলিওর রিটার্নের সুবিধা দেওয়ার অথবা সুবিধা দেওয়ার সুযোগ করে দেওয়া। বাট ক্রাউড ফান্ডিংয়ের কনসেপ্টটা প্রাইমারিলি ওইটার মতো এভাবে যেই ছোটো ছোটো ইনভেস্টরের কাছ থেকে ফান্ড নেওয়া হয় এবং এই ফান্ডটা বিভিন্ন ব্যবসায় কাটানো হয়। এবং যারা এখানে ফান্ড রেজ করছে তারা বেসিক্যালি ব্যবসায়ী, হয়তো বা কোনো এগ্রিকালচারাল বিজনেস করছে, ট্যুরিজম, হোটেল অর প্রবলি রেস্টুরেন্ট, রিসর্ট বা যে কোনো ধরনের কনজিউমার প্রোডাক্টস ট্রেড। তার হয়তো কোনো একটা দোকান আছে কোনো একটা শপিং মলে, সেটার জন্য ফান্ড রেজ করতে যাচ্ছে কেউ, অথবা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করছে। তারা প্রবাবলি ব্যাংক থেকে ওভাবে লোন পাচ্ছে না, ফাইন্যান্স সাপোর্ট পাচ্ছে না, ডকুমেন্টেশনের কারণে, বিজনেসের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অতটা না থাকার কারণে, অনেকগুলো কারণেই ব্যাংক একজন পটেনশিয়াল বড়োয়ারকে লোন নাও দিতে পারে। সেই ক্ষেত্রে এই ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে হালাল ব্যবসায় বিনিয়োগ করুন, এভাবে প্রচুর বিজ্ঞাপনের মাধ্যমে অনেকে স্ক্যামাররাও ঢুকে গেছে। তারা মানুষের কাছ থেকে ফান্ড নিয়ে একটা প্রজেক্ট দেখাচ্ছে। একটা প্রজেক্ট বানানো তো কোনো বিষয় না, অনলাইনে একটা প্রজেক্ট বিজ্ঞাপন তৈরি করে সেটাকে দেখিয়ে চটকদার কথাবার্তা বলে হালাল ইনভেস্টমেন্টের বিষয়টা সেল করে অনেক মানুষের কাছ থেকে টাকা টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, ইনভেস্টাররা প্রতারিত হচ্ছে। এটা এক ধরনের ফ্রড ট্রেন্ড এবং সেই ট্রেন্ডটা যথেষ্ট বেড়েছে। আরেকটা হচ্ছে, যারা সত্যিকার অর্থেই ফান্ড রেজ করতে চায় ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে, ব্যবসা করতে চায়, ব্যবসা করে বড় হলে যারা ইনভেস্টর আছে তাদেরও তো আসলে সুবিধা হয়। যারা অনেস্টলি করছে সেক্ষেত্রেও কিছু সমস্যা আছে। বড় সমস্যা হচ্ছে, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে যারা ইনভেস্ট করছেন তারা কি ইনভেস্টমেন্টটা কি প্রোটেক্ট করছেন? লিগ্যাল ডকুমেন্টগুলোর মধ্যে হয়তো বা একটা স্ট্যাম্প থাকছে 300 টাকার, একটা চেক থাকছে, এটা কিন্তু সাফিসিয়েন্ট না। যে ব্যবসায় আপনি ইনভেস্ট করছেন সেই ব্যবসায় ব্যবসায়ীরা কারা, উদ্যোক্তারা কারা, এবং তারা যত ভালো ব্যাকগ্রাউন্ডের হোক না কেন, এই ব্যবসার মাধ্যমে তারা কি অনেস্টলি এই ইনভেস্টমেন্ট ফান্ডটা বিনিয়োগ করে রিটার্ন নিয়ে আসতে চায় কি না সেটাও কিন্তু আপনি জানেন না। এমনও তো হতে পারে অনেক মানুষের কাছ থেকে উনি টাকা পয়সা নিয়ে অন্য কোনো জায়গায় ইনভেস্ট করছে, আনপ্রোডাক্টিভ জায়গায় ইনভেস্ট করছে, প্রবাবলি জমি কিনছে। সেই ক্ষেত্রে তো আপনি রিটার্ন পাওয়াটা ডিফিকাল্ট হবে। আপনি লিকুইডিটি ক্রাইসিসে অবশ্যই পড়বেন, যেহেতু ওই বিজনেসম্যান টাকাটা, ইনভেস্টমেন্ট টাকা জমিতে খাটিয়ে ফেলছে। জমি তো রাতারাতি বিক্রি করে আসলে টাকা ফেরত আনা যায় না, যদিও ওই ব্যবসায়ী ইন্টেনশন অনেস্ট, কিন্তু ওনার ব্যবসায়িক স্ট্র্যাটেজি ঠিকঠাক না থাকার কারণে ইনভেস্টররা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই ক্ষেত্রে ইনভেস্টররা যদি মামলা করে, এটা অর্থঋণ আদালতে গিয়ে মানি সুইট করতে পারে, অথবা কন্ট্রাক্ট ভায়োলেশন কেস করতে পারে। যাই করুক না কেন, আমাদের দেশে আসলে আইনগত বিষয়গুলো একটু লেন্থি, যেহেতু অনেক কেস হয়ে থাকে সেই অনুযায়ী হয়তো বা রিসোর্স নাই, প্রচুর কেস থাকার কারণে, সংখ্যা অনেক বেশি থাকার কারণে প্রবাবলি সেই জায়গাটাতে দেরি হয়। নাহলে আমাদের আইন ব্যবস্থায় যারা আছেন তাদের হয়তোবা উদ্দেশ্য অবশ্যই সৎ,
এই সিচুয়েশনে আপনি একটা কেস করে কেসটা জিতবেন এবং আপনার টাকাটা ফেরত পাবেন, সে সম্ভাবনা কতটুকু? তো সেই ক্ষেত্রে আপনি যখন ক্রাউড ফান্ডিং প্রসেসে কোথাও ইনভেস্ট করবেন, সেটা 1,00,000 টাকা হোক, 50,000 টাকা হোক, 5,00,000 টাকা হোক, একটা স্ট্যাম্পে সাইন করার সাথে সাথে সিকিউরিটি হিসাবে চেক নিলেন, ভালো কথা, কিন্তু আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা প্রোটেক্ট করার জন্য অন্য কোনো সিকিউরিটি নেওয়া যায় কি না, নাম্বার ওয়ান। অন্য কোনো সিকিউরিটি বলতে এখানে এমন যদি হয় যে 5,00,000 টাকার সমপরিমাণ কোনো একটা অ্যাসেট আপনি ওই বড়োদের কাছ থেকে বা ওই ব্যবসায়ীর কাছ থেকে নিলেন, সে অ্যাসেটটা কোনো একটা জমি হতে পারে, জমির দলিল আপনি হয়তো বা মর্টগেজ হিসেবে নিয়ে রাখলেন, জমির অরিজিনাল দলিলের কাগজপত্র আপনার কাছে বন্ধক হিসাবে থাকতে পারে। 5,00,000 টাকার সমপরিমাণ যদি কোনো জমির ভ্যালু থেকে থাকে, এর বেশি হলেও সমস্যা নেই। অথবা অন্য কোনো অ্যাসেট, সেটা গোল্ড হতে পারে, সেটা হয়তো বা শেয়ার হতে পারে, সেটাও আপনার কাছে বন্ধক রাখতে পারে। সেটার জন্য আপনি কিছু লিগ্যাল ডকুমেন্ট করতেই পারেন একজন লয়ারের পরামর্শ নিয়ে। আপনার প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা প্রোটেক্ট করতেই হবে, এবং সেটা যদি না করতে পারেন তাহলে দেয়ার ইজ এ চান্স দ্যাট ইউ উইল বি ফোর্সড বাই, অথবা ইউ উইল বি দ্য ভিকটিম অফ দ্য ফর্জারি, সেটা সম্ভাবনা অনেক বেশি। দেন সেকেন্ড পয়েন্ট, যেখানে ইনভেস্ট করলেন সেখানে প্রবলি বাৎসরিক 30% রিটার্নের একটা এক্সপেকটেশন নিয়ে আপনি হয়তো বা ইনভেস্ট করেছেন, আপনাকে সেই কমিটমেন্ট দেওয়া হলো। বাট যেই ইনভেস্টমেন্ট আপনি করলেন, যেই জায়গাতে করলেন, সেখান থেকে আদৌ 30% রিটার্ন আসার মতো জায়গা কিনা সেটা আপনাকে অ্যাসেস করতে হবে। কেউ এগ্রিকালচারে ইনভেস্ট করছেন, এগ্রিকালচারে তো অনেক ধরনের ইনভেস্টমেন্ট আছে, ফার্মিং আছে, ধান, পাট, গম, শাকসবজি, এগুলোর উৎপাদনের বিষয় আছে, হাঁস, মুরগি, গরু, ছাগল ফার্মিংয়ের বিষয় আছে, অনেকে এগ্রি ট্যুরিজমেও ইনভেস্ট করে। সো আপনাকে একটু ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি অ্যাসেস করতেই হবে। ধর হলো একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্টের পরামর্শ নেন যে এই ইনভেস্টমেন্টটা বা এই প্রজেক্টটা এই রিটার্নটা আদৌ জেনারেট করতে পারবে কিনা অ্যানুয়ালি। আদারওয়াইজ এই রিটার্নের আশায় আপনি হয়তো বা চেয়ে থাকবেন, কিন্তু শেষ পর্যন্ত রিটার্নটা আসবে না। এটা একটা ভুয়া কমিটমেন্ট বা ফেক কমিটমেন্ট ছিল বা ওভার কমিটমেন্ট ছিল। থার্ড পয়েন্ট হচ্ছে, ইনভেস্ট করার আগে অবশ্যই একজন এক্সপার্টের পরামর্শ নেন, কারণ ইনভেস্টমেন্ট ইজ অ্যান এরিয়া যেখানে আসলে এক্সপার্টাইজের ইনভলভমেন্ট আছে। এটা একটা স্পেশালাইজড এরিয়া, এখানে এক্সপার্টের ভিউজ আপনার দরকার হবে যদি আপনি এক্সপার্ট না হয়ে থাকেন। ইউ ক্যান বি এ ডক্টর, ইঞ্জিনিয়ার, অর প্রবলি বিজনেসম্যান, অর ইউ আর ডুইং সামথিং এলস। আপনার ইনভেস্টমেন্ট রিলেটেড নলেজ নাও থাকতে পারে, লিটারেসি নাও থাকতে পারে, এটা খুব স্বাভাবিক। তো এখানে আপনাকে কিন্তু এক্সপার্টের একটা রিভিউ নিতেই হবে। ফোর্থ, 4 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি ইনভেস্ট করার সময় অবশ্যই আপনার ইনভেস্টমেন্ট সাইকোলজি কী বা অ্যাটিটিউড কী সেটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি কি অ্যাগ্রেসিভ, কনজারভেটিভ, নাকি মডারেট? না আপনি কী ধরনের মানুষ? আপনি অনেক বেশি রিটার্ন এক্সপেক্ট করেন বা মোটামুটি কম রিটার্ন হলেই হয় এরম, নাকি মডারেট বা নিউট্রাল, রিটার্ন আসলেই হয়? এমন অনেক মানুষ আছেন যারা প্রচুর রিটার্ন নিতে আশা করে থাকেন, তাহলে তাকে তো আসলে রিস্ক নিতে হবে। তো যে প্রজেক্টে অনেক রিস্ক সেখানে রিটার্ন আসার সম্ভাবনাও বেশি, আবার এমনও আছে রিটার্ন অনেক কম আসারও সম্ভাবনা থেকে থাকে, ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঝুঁকি ব্যবস্থাপনা অথবা আপনার রিস্ক অ্যাটিটিউড সেটা ঠিক করুন। রিস্ক অ্যাটিটিউড অনুযায়ী আপনি আসলে ইনভেস্টমেন্ট করলে হয়তো বা আপনি যেই রিটার্নটা এক্সপেক্ট করছেন সেটা অ্যাডজাস্ট করতে পারবেন, বাট সেখান থেকে যে আউটকামটা আসবে সেই আউটকামটা ডিফারেন্ট হলেও আপনি হয়তো বা অ্যাবজর্ব করতে পারবেন। আন্ডারস্ট্যান্ড ইউর রিস্ক অ্যাটিটিউড অ্যান্ড অ্যাকর্ডিংলি ইনভেস্ট। হাই রিস্ক টেকার হলে হাই রিটার্ন আসার সম্ভাবনা থাকে, মডারেট হলে মোটামুটি আপনি কম বেশি একটা আসলেই হলো, মার্কেট অ্যাভারেজ থেকে একটু কম হলেও সম্ভাবনা নেই। বাট ইফ ইউ আর ভেরি কনজারভেটিভ, তাহলে তো এমন কোনো জায়গায় আপনার আসলে ইনভেস্ট করা উচিত সেখানে রিটার্ন ইজ নট এ ফ্যাক্টর। ওই খাতটা হয়তো বা কোনো সোশ্যাল বিজনেস হতে পারে, সেই ইনভেস্টমেন্ট খাতটা হয়তো বা এমন কোনো খাত যেটা মানুষের উপকারে আসে, কান্ট্রির বা সোসাইটির উপকারে আসে। রিটার্ন ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। তো আপনার রিস্ক অ্যাটিটিউড অনুযায়ী ইনভেস্ট করলে আসলে সেটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে। ফাইনাল পয়েন্ট ইজ,
যখন ইনভেস্ট করবেন তখন অবশ্যই এমন কোনো চটকদার অথবা ট্রেন্ডি কোনো কমেন্ট অথবা স্লোগানে আসলে মোটিভেটেড হবেন না দয়া করে। বুঝে শুনে এবং আপনার ইমোশনাল সেটিং মানে আপনার রিস্ক অ্যাটিটিউড, আপনার ইনভেস্টমেন্ট সাইকোলজি সেটা বুঝে আসলে ইনভেস্ট করতে হবে। আপনি অনেক স্ট্রেসে আছেন, আপনার অনেক টাকা পয়সা দরকার, তাই আপনি যেখানে সেখানে ইনভেস্ট করে ফেলবেন না। পরামর্শকের পরামর্শ নিন। আপনার কষ্টার্জিত অর্থের মূল্য অনেক, সেটাকে প্রোটেক্ট করতেই হবে। আবেগের বশবর্তী হয়ে কোনো ধরনের ভুল করা যাবে না। তাহলে সেখানে একবার ভুল হলে দুবার হলে বা একবার ঠকে গেলে দুইবার ঠকে গেলে আপনি কিন্তু এরপরে আর হয়তো ইনভেস্টমেন্টই করতে পারবেন না, নিজেই বিপদে পড়ে যাবেন। ইনভেস্টমেন্টের বিষয়টা নিয়ে আপনার হয়তো বা খারাপ ধারণা তৈরি হবে। এই বিষয়গুলা থেকে আসলে নিজেকে দূরে রাখার জন্য পুরো ইনভেস্টমেন্ট প্রক্রিয়াটাকে আসলে আপনাকে সুন্দরভাবে ম্যানেজ করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।